জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগত। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। ঘটনাটা ঘটে 2011 সালে আমার এক দুঃসম্পর্কের আন্টির সাথে। তিনি আমার থেকে বয়সে 3 থেকে 4 বছরের বড়। তার নাম সালেহা। তিনি আমার চাচাতো বোনের বড় বাসুরের মেয়ে। দেখতে খুবই সুন্দরী। তাদের বাড়ি মাদারীপুরের জেলায় প্রত্যন্ত একটা গ্রামে। আমার চাচাতো বোনের নতুন বিয়ে হওয়ার কারণে আমরা সকলে বৌভাতের অনুষ্ঠানে তাদের বাড়িতে যাই। সেখান থেকে ফেরার কয়েকদিন পরে জানানো হয় যে সালেহা আন্টির বিয়ে ঠিক হয়েছে। আমরা যাতে সবাই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকি। প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আমরা বিয়েতে না গেলেও বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত হই। আর ঘটনা শুরু হয় সেদিন রাত থেকেই। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসার পর সালেহা আন্টি আর কিছুতে সে বাড়িতে ফিরতে চান না এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে থাকেন। যেমন একা একা হাসা, মানুষকে গালিগালাজ করা, একা একা কারোর সাথে কথা বলা, এই ধরনের বিভিন্ন অসঙ্গতি তার মধ্যে দেখা দেয়। বিশেষ করে তিনি তার স্বামীকে একেবারেই পছন্দ করতেন না, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তোলেন। শেষমেশ তার স্বামী তাকে বাপের বাড়িতে রেখে চলে যায়। এইদিকে তার পরিবারের লোকজন তাকে একজন ভালো আলেমের কাছে নিয়ে যায়। তিনি সালেহা আন্টিকে দেখে বলেন যে তার বিয়ের দিন তাকে যখন শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন প্রায় মাগরিবের আজানের সময় হয়ে এসেছিল। তারা রাস্তার পাশে কয়েকটা তাল গাছ অতিক্রম করে আর সেখান থেকে একটা দুষ্ট জিনের নজরে পড়ে সালেহা আন্টি। সে তার সঙ্গ নেয় এবং এখন তাকে দিয়ে এসব করাচ্ছে, যার জন্য তিনি তার স্বামীকে সহ্য করতে পারেন না। আলেম বললেন এই জিন খুবই শক্তিশালী, সহজে সে সালেহা আন্টিকে ছাড়বে না। তাই তিনি সামান্য ঝাড়ফুঁক করেন এবং পানি পড়া দিয়ে দেন। এগুলো খাওয়ার পরে সালেহা আন্টি সাময়িকভাবে সুস্থ হন এবং তার বাবা মা অনেক বোঝানোর পরে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ফিরিয়ে নিয়ে যায়। কয়েকদিন ভালো থাকার পরে সালেহা আন্টি আবার আগের মতো পাগলামো করতে থাকেন। এমনকি মাঝে মাঝে রাতের বেলা দরজা খুলে বাহিরে পর্যন্ত বের হয়ে যেতেন। তার স্বামী তাকে আটকানোর অনেক চেষ্টা করতেন, কিন্তু কিছুতে যেন তার শক্তির সাথে পেরে উঠতেন না। বিভিন্ন কবিরাজ দেখেও কোনো লাভ হয়নি। এইভাবে বছরখানেক কাটার পরে জানা যায় সালেহা আন্টি প্রেগনেন্ট। এই সময় তার পাগলামিটা কিছুটা কমলেও তিনি একা একা কারোর সাথে কথা বলতেন, গাছের পাতা একা একা ছিঁড়তেন, কখনো ভর দুপুরে পুকুর পাড়ে গিয়ে বসে থাকতেন। আমি একদিন আমার ছোট ভাই এবং আমার ছোট ফুফু সহ আমার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। রাত তখন মোটামুটি 2টা। হঠাৎ করে বাড়িতে কেমন যেন একটা চিৎকার চেঁচামেচি শুরু হয়। প্রথমে বুঝতে না পারলেও পরে জানতে পারি যে সালেহা আন্টির ঘর থেকে বের হয়ে বাগানের দিকে গেছেন, তাই সবাই চেঁচামেচি করছে। আমরা সকলে বাহিরে গিয়ে দেখি সালেহা আন্টি একটা গাব গাছের সবচেয়ে উঁচু ডালের উপর পা দুলিয়ে বসে আছেন। তার চুলগুলো এলোমেলোভাবে খোলা, চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে, যেন দূরে কোনো আত্মা ভর করেছে তার উপর। আমরা সবাই এটা দেখে ভয় পাই যে এই সময় তো ঘরে থাকার কথা না, কারণ তিনি এই 8 মাসে প্রেগনেন্ট। একটা মানুষ কী করে এই অবস্থায় এত উঁচুতে উঠতে পারে ভেবেই সকলের গা শিউরে ওঠে। অনেক চেষ্টা করেও তাকে গাছ থেকে নামানো যায় না। আর এত রাতে কোনো কবিরাজ বা ওঝা না পাওয়ার কারণে তার পরিবারের লোকজন সারা রাত ওই গাছের নিচেই বসে থাকে, যাতে তিনি অন্য কোথাও চলে না যায়। পরদিন সকালে একজন ভালো কবিরাজ ডেকে আনা হয় তাকে দেখানোর জন্য। কবিরাজ সালেহা আন্টির শরীরে থাকা জিনকে ডাকার সব রকমের ব্যবস্থা করেন। সারাদিন অনেক চেষ্টা করার পর অবশেষে আসরের আজানের বেশ কিছুক্ষণ পর সে জিন হাজির হয় আন্টির শরীরে। জিন কবিরাজ তাকে অকথ্য ভাষায় গালিগালা শুরু করে, কেন তাকে ডাকা হলো এই জন্য। তখন কবিরাজ তাকে বিভিন্নভাবে আঘাত করেন এবং বলেন, তুই কে? তুই কি হিন্দু না মুসলিম? তুই কেন এই মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস? জিন বলে, সেই কথার উত্তর আমি তোকে দেব না। আমি ওকে আমার সাথে নিয়ে যাব। ওকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করব। তবে কবিরাজ হাল ছাড়লেন না। তিনি বিভিন্নভাবে ওই জিনকে আঘাত করতে থাকেন। অবশেষে জিন তাকে জানায় সে যে একজন হিন্দু। কবিরাজ বলে, তোর জাত কি? জিন বলে, আমি কালী জাত। তখন কবিরাজ আরও বলেন, কেন তুই ওকে ধরেছিস? কেন এত কষ্ট দিচ্ছিস? জিন বলে, ওকে বউ সাজা অবস্থায় খুব সুন্দর লাগছিল, আর যাওয়ার সময় সে তাল গাছের দিকেই তাকিয়েছিল, যেই গাছে আমি বসেছিলাম। আর তখনই আমি ওর শরীরে ভর করি। আমি ওকে ছেড়ে যাব না, ওকে নিয়ে যাব। কবিরাজ তখন তাকে অনেক অনুরোধ করেন যাতে সে তার শরীর ছেড়ে দেয়, কারণ সে তখন মা হতে চলেছে। কিন্তু জিন তো নাছোড়বান্দা, সে কিছুতে সালেহা আন্টিকে ছেড়ে যাবে না। প্রয়োজনে আন্টিকে শেষ করে ফেলবে। এই বলে সে নিজের শক্তি দ্বারা আন্টিকে নিয়ন্ত্রণ করতে থাকে। আন্টি হঠাৎ করেই আসন ছেড়ে ওঠে এবং ঘরের দেয়ালের সাথে মাথা বাড়ি দিতে থাকে। ফলে তার মাথা ফেটে রক্ত বের হয়
এই দৃশ্য দেখার পর তার পরিবারের লোকজন সহ আশেপাশে সবাই আমরা ভয় পেয়ে যাই। তখন কবিরাজ বলেন, এই কাজ আমার নয়, আমাকে ক্ষমা করবেন। এরপর আমি আর কিছু করতে গেলে আপনার মেয়ের বড় কোনো বিপদ হতে পারে, এমনকি আমারও বড় ধরনের বিপদ হতে পারে। এই কথা বলে কবিরাজ চলে যান। এইদিকে সালে আন্টির অবস্থা আরও খারাপ হতে থাকে। তবে আল্লাহর অশেষ রহমতে তার সন্তানের কোনো ক্ষতি হয়নি। কিন্তু সালে আন্টির স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন তাকে আর ফিরিয়ে নিয়ে যায়নি। সালে আন্টি এখন ওইভাবে জীবনযাপন করছেন। তার ছেলেটি মোটামুটি বড় হয়েছে, কিন্তু আন্টি তার ছেলেকে মাঝে মাঝে চিনতে পারেন না, গালাগালি করেন, এমনকি মারতেও যান। সে জিন এখনও তার শরীর ছেড়ে যায়নি। এখন আমরা সে বাড়িতে বেড়াতে গেলে দেখতে পাই আন্টি একা একা বসে কথা বলছেন, কখনো পুকুরে নেমে গাছের পাতা কুড়াচ্ছেন, কখনো নিজের ওড়নাতে একটার পর একটা গিট দিচ্ছেন। এটা সম্পূর্ণ একটা বাস্তব ঘটনা ছিল। ঘটনাটা পাবলিশ হয়েছে ময়মনসিংহ শর্ট স্টোরিজ পেজে, আর লিখেছেন মরিয়ম সাবিহা। গল্পটা পড়ে আমার কাছে খুবই খারাপ লাগলো। গল্পটা যদি বাস্তব হয়ে থাকে তাহলে মেয়েটার জীবনটা একবারই শেষ। যাই হোক, আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী গল্পের সাথে দেখা হচ্ছে মাইশাস টাইনি ওয়ার্ল্ডে।